কেমনে ঢুকবি ঢুকবা আরে মানে ঢুকো তো নেবে তুমি আমরা নাম্বার সাথে সেকেন্ড নেবে দাও আর ওই আনাটা বাসা আছে ঠাই পাওয়া না কি নেকল কাছে সেগুলো কাছে বসে না সেগুলো কাছে এটা সর দিয়া দেখি কুদরা আজকে সকালবেলা একদমই আমি শুভ সকাল বলতে পারছি না, কারণ কয়েকটা দিন ধরে একদমই ভালো যাচ্ছে না। তোমরা হয়তো আমার ব্লগ এবং থাম্বনেল দেখে, টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে কথা বলছি। তার আগে আমি বলে দিই সকাল সকাল আমি কোথায় যাচ্ছি। সকাল সকাল আমি ও বাড়িতে যাচ্ছি। দুদিন ধরে রাস্তা একদম ঠিক ছিল না, তার জন্য যেতে পারিনি। তো আজকে একটা গাড়ি নিয়ে ও বাড়িতে যাচ্ছি। তো ও নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, চাল ডাল সব কিছুই আমাকে কিনে দিয়েছে। এবং এখন কেন কিনে দিয়েছে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে। আসলে আমাদের ওখানে বাজার হাটের সব কিছুই প্রায় শেষের পথে, তার জন্যে আসলে এই বন্যা কত মানুষের যে কত কিছু নিয়ে চলে গেছে এবং কত মানুষের যে আরও কত কিছু নিয়ে যাবে সেটা কিন্তু কল্পনারও বাইরে। এই যে মানুষগুলো দেখছো, বাজার একটুখানি ওঠার পরই মানুষ সব কিছুর উপরে খাবড়ে পড়ছে, কারণ বাজার শেষের পথে। কার ঘরে কি খাবে, জল চাল সবজি কিছুই নেই, সবই শেষের পথে। রাস্তার ধারে দেখা এখনো জল জমে আছে। এবার যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি। লাস্ট দুদিন ধরে আমার বাবার কোনো খবর ছিল না। আমার বাবা থাকে অমরপুর, মানে গোমতী ডিস্ট্রিক্টের অমরপুর করবুক এরিয়াতে, ওখানেই পোস্টিং আমার বাবার। দুদিন ধরে কোনো খবরই ছিল না আমার বাবার। মানে আমরা এতটা চিন্তায় ছিলাম, চিন্তায় আমাদের রাতের ঘুম খাওয়া দাওয়া সবই উড়ে গেছিল। তবে হ্যাঁ, দুদিন পরে খবরটা পেয়ে যেন শান্তির জল ফিরে পেয়েছি। আসলে তারপর আরও কিছু কথা তোমাদেরকে বলছি। গাড়িটা নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু মাঝপথে এসে থেমে যাওয়ার কারণে, জলের কারণে আর ও ভয়ে এগোতে পারেনি। ভাইকে ফোন করলাম আমাকে এসে নিয়ে যা, তো ও আসলো। যেটা তোমাদেরকে বলছিলাম, এতদিন শুনেছি গ্রামের মানুষ নাকি একে অপরের বিপদে সাহায্য করে, একে অপরের বিপদে নাকি রুখে দাঁড়ায়। আসলে কথাটা ভুল কেন বলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি। আসলে এই গোমতী নদী যেই এরিয়া দিয়ে প্লাবিত হয়েছে, সেই এরিয়া গুলোকে একদম ধ্বংস করে নিজের সাথে বয়ে নিয়ে গেছে। কত মানুষের যে কত হাজার টাকার, হাজার জিনিসের, মানুষের জীবনের ক্ষতি হয়েছে, সেটার হয়তো ক্ষতিপূরণ কেউই দিতে পারবে না। না সরকার দিতে পারবে, না মানুষ নিজেরা দিতে পারবে। আমরা ত্রিপুরাবাসী 5 বছর পিছিয়ে গেছি, সেটা আমি বলতে পারি তোমাদেরকে। এখন চলো কেন ওই বিপদের কথা বলছিলাম। আসলে একটা কথা বলে তোমাদেরকে বোঝাই। আগে আমার ওই বাড়িতে, আরেক বাড়িতে জিনিসগুলো রেখে তারপর ওই বাড়িতে যাব। তো চলো যেতে যেতে আমি তোমাদেরকে বলি, এই বিপদের মধ্যে গ্রামবাসীরা কেন একে অপরের জন্য রুখে দাঁড়াচ্ছে না সেটা আমি জানি না, তবে দাঁড়াচ্ছে না সেটা আমি নিজের চোখে দেখলাম। আজকে আমার বাবা দুদিন ধরে এসে নিজের বাড়িতে ঢুকতে পারছে না, একমাত্র কারণ হলো একটা নৌকোর কারণে। কারণ নৌকো নাকি এই বিপদে কারোর ব্যক্তিগত, আমার পার্সোনাল নৌকা বলে মানুষ দাবি করছে। আসলে তোমরা কি ধারণা করতে পারো এই বন্যার সময় কারোর কি ব্যক্তিগত নৌকা থাকতে পারে? ঠিক আছে, এখন ব্যক্তিগত নৌকা থাকার যুগ নয়, এটা 2024। আগে হয়তো ছিল, কিন্তু এখন যেই নৌকো আছে যে এরিয়াতে, সেগুলো কিন্তু সবগুলোই সরকারের। তো সেটাই আমি বলছি, যখন তুমি বিপদে পড়বে, ওই যে বলে বিপদে পড়লে মানুষকে চেনা যায়। আমি যদি যারা শরণার্থী হয়ে উঠেছে সবাইকে যদি বলি আমার বাড়িটা ব্যক্তিগত, তোমরা কেন শরণার্থী হয়ে উঠেছো, সেটা কি মানায়? ঠিক এই কথাটা যেমন মানায় না নৌকা আমার ব্যক্তিগত, সেই কথাটাও কিন্তু মানায় না। আমার বাবা দুদিন ধরে এসে খালি এপার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছে একটা নৌকোর কারণে। আসলে আমার বাবা দাদু সবাই খুব সাহায্য করে মানুষকে, গ্রামবাসীকে বলো, আত্মীয় স্বজনকে বলো। এবার আমি বাবাকে বললাম, এবার দেখেছো বিপদে পড়লে মানুষ কি করে। আসলে আমি কেন বলছি, কারণ আমার ভেতরে না প্রচণ্ড ক্ষোভ। আমার বাবাকে কোনো সময়ে আমি এই অবস্থাতে দেখিনি। যাই হোক, আমার যতটুকু বলার আমি বলেছি, কিন্তু ওই যে কাদায় পা দিলে ওই কাদাটা নিজের গায়েই ছিটকে পড়ে। তো জানি না কার কানে কতটুকু কথা ঢুকেছ। এই যে দেখছো, চলো এবার যাই পুরনো বাড়িতে।
এই দেখো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি বাড়ি যেতাম। তোমরা অনেকেই দেখছো ঠিক এই জায়গাটার কথাই আমি এতক্ষণ বলছিলাম যে এই জায়গাটা দিয়ে আমার বাবা নৌকো পার হওয়ার মতো একটা নৌকো পায়নি। এখন আমি মাসির বাড়িতে ঢুকছি, মাসির বাড়িতে 1 সিঁড়ি তলায় জল, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর সাপের কথা বলি এবার শোনো, চারিদিকে এই দেখো তোমরা দেখতে পেলে একটা সাপ এক্ষুনি দৌড়ে চলে গেল। চারিদিকে এত সাপের উৎপাত শুরু হয়েছে, স্বাভাবিক ওরাও কোথায় যাবে। আর এই বন্যায় জানো তো যেরকমভাবে মানুষের জিনিসপত্র বাড়িঘরের ক্ষতি হয়েছে, ঠিক সেরকমভাবেই অনেক মানুষের জীবন চলে গেছে। আমাদের এখানে শান্তির বাজারে, যারা তোমরা চেনো শান্তির বাজার, ত্রিপুরা থেকে যারা দেখছো তারা সবাই জানো, ধস পড়ে একটা পরিবারের 7 জন মানুষ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই মারা গেছে। এবং আমাদের এরিয়াতে আরেকজনের স্বামী আজকে অনেক দিন হলো খোঁজ নেই, তার বডিটাও পাওয়া যায়নি। বলতে খারাপ লাগে ঠিকই, তবে এটাই সত্যি কথা। এই যে মানুষগুলো দেখছো নৌকা নিয়ে, কলার ভেড়া নিয়ে পার হচ্ছে, সবার বাড়ি কিন্তু জলার তলায় তলিয়ে আছে। শুধু বাড়িঘর নয়, মানুষের খাবার নেই, খাবারের জল নেই। আসলে রাজ্য সরকার অনেক কিছু করছে, আমি রাজ্য সরকারকে একদমই ব্লেম করব না, কারণ রাজ্য সরকার এতটা করছে আজকে এই প্রথমবার আমি দেখলাম। আর এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো হলো আমাদের পুকুর পাড়। তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো, আগে মনে আছে তোমাদের। তো যাই হোক, আর এই দেখো আমার বাড়ি পুরো যে একদম জলমগ্ন হয়ে আছে সেটার প্রমাণ এই যে সাদা বিল্ডিংটা দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো আমার বাড়ি। এবার আমার বক্তব্য হলো, এই বিপদে যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কি সত্যিই টেকা যায়? তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম, তোমাদের উত্তরটা জানা থাকলে নিচে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এখানে দেখো শুধু আমাদের এরিয়াটা গোমতী ডিস্ট্রিক্টের কাকরাবন কুসামারা, হ্যাঁ এরিয়াটার নামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানেই আমার বাড়ি, আমি আর কোনোদিন বলিনি, আজকেই বলছি। এইখানে শুধু এই যে রাস্তাটার উপর আমরা দাঁড়িয়ে আছি সেটাই কিন্তু একমাত্র এরিয়া যেখানে জল ওঠেনি, আর চারিপাশেই কিন্তু জলমগ্ন। আর এই কিছু আমার বাড়ির ক্লিপ তোমাদেরকে আমি দিলাম। আমার বাড়ি দেখে হয়তো অনেকেই চিনতে পারছো। দাদা এখন ঘরে ঢুকলো, দেখো বাড়ির 2 সেট সোফায় জলে ভাসছে। সবগুলো জিনিস জানো তো আমার হাতে গোছানো। এই যে ঘরের রং, সেটা আমার বিয়ের আগে নতুন রং করা হয়েছে, এখনো 1 বছরও হয়নি। সব জলের তলে তলিয়ে গেছে। আসলে চোখে কান্নার জলটাও শেষ হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি জোর গলায়, এখন প্রতিবাদের গলায় আমি বলছি। তোমরা হয়তো ভাববে যে ওর ঘর ডুবে গেছে, ও কেন এভাবে কথা বলছে। আসলে চিন্তা করতে করতে চোখের জল ফেলতে এখন সবই শেষ হয়ে গেছে। দেখো ঘরের সব কিছু ভাসছে, 1 সেট সোফা জলে ভাসছে আর 1 সেট জলের নিচে তলিয়ে গেছে। আর ঘরে 4টে খাট ছিল, 4টে খাটেরই রং একদম উঠে গিয়ে পুরোপুরি সাদা হয়ে গেছে। এখন আবার সেই বার্নিশ করতে হবে, রং করাতে হবে। আর দেখো আলনা আর কিছু কিছু জিনিস, ফ্যান, ফ্রিজ, সেগুলো ভাই আর মা মিলে খাটের উপর তুলেছে যখন জলটা ঢুকছিল। ভাগ্যিস মা আর ভাই ওই সময় বেরিয়ে গেছে। আর এই দেখো আমার মায়ের রুম, মায়ের যেই খাট আছে আমাদের ঘরের সবচেয়ে বড় খাট, সেটার উপরে বড় সোফাটা তুলে কিছু জিনিসপত্রকে সামাল দেওয়া গেছে, আর বাকি যা যা ছিল কিছুই কিন্তু সামাল দেওয়া যায়নি। এবার চলো তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরটা দেখাই। মনে আছে ঠাকুর ঘরটা করার সময় আমি আর মা কতটা এক্সাইটেড ছিলাম, কারণ এই ঠাকুর ঘর কিন্তু আমার আর মার দৌলতেই হয়েছে। কারণ আমি আর মা সবচেয়ে বেশি চেয়েছি আমাদের ঘরে একটা সুন্দর ঠাকুর ঘর হোক। ঠাকুর ঘরের টাইলস থেকে শুরু করে, রং থেকে শুরু করে সবকিছুই আমার নিজের পছন্দের। সেই ঘরটাকে যখন দেখছি এইভাবে ভাসছে, সেটাকে কিন্তু স্বীকার করা যায় না। আর এই হলো বিয়ের আগে আমাদের একটা রুম করা হয়েছিল পেছনে, মনে আছে তোমাদের? দেখো সব জিনিস, রান্নাঘরের সব জিনিস একদম ভাসমান হয়ে আছে। কোত্থেকে যে আবার শুরু করবে আমার মা, এটাই আমি বুঝতে পারছি না। আসলে আমারও বিয়ে হয়েছে, আমিও যদি থাকতে পারতাম মাকে হয়তো জল নামার পর কিছুটা সাহায্য করতে পারতাম। আর এই যে ঘরটা দেখছো, সেটা আমাদের কিছু কাইন্ড অফ স্টোর রুমের মতো, সেটা থেকেও সবকিছু বেরিয়ে যাচ্ছে।
আছে, কারণ ওপরে একটুখানি ফাঁকা জায়গা আছে ওটা দিয়ে। আর আমাদের বাড়ির যেই গরু ছিল সেগুলো কিন্তু আমাদের আরেক বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবার বলি, আমাদের বাড়ির হাঁস মুরগ সবই আছে, একটা গ্রামের বাড়িতে যা যা থাকে সবই আছে, সবগুলো আছে ছাদের উপরে। ওগুলোরও যে কি বেহাল অবস্থা সেটা শুধু আমরাই জানি। আসলে আমার ঘরটার মধ্যে আমি ঢুকতে পারিনি, সেটাই আমার কষ্ট। ওই যে বললাম নৌকোর কারণে। তো যাই হোক, ওই কথায় আর না যাই। বিপদে পড়লে মানুষের চেহারা সত্যিই জানা যায়। আসলে বিপদে পড়লে অন্য কেউ না, তোমার যারা আত্মীয় স্বজন আছে, কাছের মানুষ আছে, তারাই এই অবস্থাটি করবে। এই যে করিডোরটা দেখছো সেটা কিন্তু আমার বাথরুম আর রান্নাঘরের মাঝের করিডোরটা। দেখো পুরো বাড়ির অবস্থাটা দেখলে মানে কারোর কোনো দিন ধারণা ছিল না যে আমাদের বাড়িতে জল উঠবে। আসলে 83-তে নাকি বন্যা, প্রচুর বন্যা হয়েছিল, ওই মাপেই আমাদের ঘর করা। আমাদের ঘরে উঠতেই 5টা কি 6টা সিঁড়ি, তারপর ঘর। তো এত উপরে উঠবে জল কেউই কোনো দিন ধারণা করতে পারেনি। আসলে এত উপরে ওঠার প্রশ্নই ছিল না। ওই আশ্রমের, লোকনাথ আশ্রম তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, আশ্রমের কাছে দিয়ে একবার বাড়ির অবস্থাটা দেখো তোমরা। বাড়িতে সাঁতার কাটা যাচ্ছে আর যে বিভিন্ন জিনিস জলে ভাসছে, আমার ফুল গাছগুলোকে মনে হয় না বাঁচাতে পারবো। যাই হোক, ওই যে আশ্রমের কাছে দিয়ে বাঁধটা ভাঙার ফলে এই জলের এই অবস্থা। তো বাড়ির কিছু ভিডিও তোমরা দেখতে পেলে, এই ভিডিও ফুটেজগুলি ভাই নিয়েছে, ভাইকে বলেছিলাম। তো এইখানে দেখো আমার এক দাদা কলার বেড়া করে পার হচ্ছে। আসলে পার হচ্ছে মানে ওনারা মাছ ধরছে। আমাদের দুটো পুকুরের মাছ যে কী হারে বেরিয়ে গেছে। আমার ভাইয়ের স্বপ্ন ছিল, আমার ভাইয়ের টাকা ছিল, আমার ভাইয়ের পরিশ্রম ছিল, আমার বাবা মায়ের পরিশ্রম ছিল, আমাদের সুপুরি বাগান, আনারস বাগান, আমাদের ধানের জমি, সব কিছু শেষ হয়ে গেছে। জানি না কোত্থেকে কি আবার শুরু হবে, কি করে শুরু করা হবে, কত হাজার হাজার টাকা আবারও প্রয়োজন পড়বে, সত্যিই জানি না। আসলে আমি বলবো, আমাদের তো বিল্ডিং ঘর, ওই জন্য কিছু জিনিস আমরা ধরে রাখতে পেরেছি। অনেকের আমাদের থেকে আরও খারাপ অবস্থা, ওরা কিছু পরনের জামাটুকু ছাড়া ওরা কিছুই নিজেদের কাছে রাখতে পারেনি। এই এলাকাতে যত স্কুল আছে, কলেজ আছে, সবগুলির মধ্যেই কিন্তু শরণার্থী ভর্তি। এই যে জায়গাটা দেখছো সেটাই কিন্তু প্রধান কারণ গোমতী নদীর জল বাড়িতে ঢোকার। এই যে জায়গাটা সেটা কিন্তু রাস্তা, কিন্তু রাস্তার চিহ্ন মাত্র নেই। রাস্তাটা ভেঙে জলটা সরাসরি আমাদের এখানে ফ্লো হয়েছে। আসলে আমাদের এখানে জলটা এখন আটকে আছে, কিছুতেই বের হচ্ছে না, কারণ ওইখানে বের হওয়ার মতো কোনো জায়গাই নেই। ওই জন্য জলটা খুব আস্তে নামছে। হ্যাঁ, কিছুদিন সময় লাগবে, তবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি মানুষ যেন আবার ঘুরে দাঁড়ায়, মানুষ যেন আবার ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু পায়। হে ঠাকুর, তুমি এই বিপর্যয় একবার দেখিয়েছো, আর যেন কাউকে এই বিপর্যয় দেখতে না হয়। আর এই ঘরটা দেখছো, এই ঘরটাও কিন্তু ভেঙেই পড়বে। এই জায়গাটা কিন্তু পুরোটাই রাস্তা ছিল। তোমাদের দেখলে মনে হয় এটা রাস্তা, আসলে দেখতে কিরকম ভয়াবহ লাগে, তাই নয় কি? তো আজকে এই পরিস্থিতিটা দেখে আমার গ্রামের মানুষদের প্রতি, আর যারা যারা এরকম পরিস্থিতির মধ্যে এখনো আটকে আছে তাদের প্রতি খুব কষ্ট লাগছে। নিজেকে মনে হচ্ছে আমার হাত পাগুলো বেঁধে রেখেছে, আমি কোনো সাহায্য করতে পারছি না। আসলে এই পরিস্থিতিতে কে কি করবে বলো তো? কারণ সরকার কিংবা কোনো মানুষ যদি এই জায়গাতে আসতেই না পারে, রাস্তাটাই বন্ধ থাকে, তাহলে কি করে সাহায্য করবে? তো সেটাই তো, এখন জল সব ঘুরে দেখলাম, চারিপাশে কোনো দিকেই যাওয়ার একদমই জায়গা নেই, বাড়িতেও যেতে পারলাম না। এখন যাই মাসির ঘরে। আর আমরা কোথায় এখন রয়েছি সেটাও বলে দিচ্ছি, আমার মাসির বাড়ি। আর তার আগে দেখো, ওই আনারস বাগানের কথা তোমাদেরকে বলছিলাম, আনারস গাছগুলো না উপরে এসেছে উপরের দিকে। আর কিছু কিছু মানুষ আনারস গাছ না, শুধু যত কলা গাছ রয়েছে আমাদের, সেগুলোকেও কেটে শেষ করে দিচ্ছে। আসলে কি বলবো, মানুষ যখন বিপদে পড়ে চারিদিক থেকে যেন আরও বেশি উপরে আসা বিপদ মাথায় এসে পড়ে। তো এইখানে দেখো মানুষের গরু সব কিন্তু রাস্তার মধ্যে বাঁধা আছে। এই রাস্তাটার ওপারেই কিন্তু গোমতী নদী, তাও ওপার থেকে জমি, তারপর কিন্তু সব জায়গায় তুমি দেখবে এখন শুধু গোমতী নদীই দেখা যাচ্ছে। রাস্তাঘাট, জমি জামা কিছুই বোঝা যাচ্ছে না।
আসলে মানুষের এত ক্ষতি হয়েছে তুমি কাছ থেকে না দেখলে কোনোদিনও বুঝবে না। আর আমি আমার বাবাকে একটা জিনিসই বললাম, তুমি তো পুলিশ অফিসার, তুমি জানিস সবার জন্য কাজ করা, জনকল্যাণে কাজ করা, জনস্বার্থে কাজ করা সেটা তোমার ধর্ম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি নিজেরটা একটু বুঝে নেবে। আমার বাবা কখনোই নিজেরটা একদমই বোঝে না, সব সময় বকে বোঝাতে হয়। এবার বললাম যে বিপদে দেখতে পেয়েছো যে কি করে মানুষ একে অপরের বিপদের উপর হাসে, নিজেরা ভালো থাকার প্রচেষ্টার সঙ্গে সঙ্গে একে অপরের উপর হাসাটা কিন্তু বন্ধ থাকে না। আসলে অনেকে আবার আমাকে বলছে তুই বেড়াতে এসেছিস, আসলে এই কথাগুলো কি এখন কাম্য? আমি জবাবে উত্তর দিলাম যে এখন কি বেড়ানোর পরিস্থিতি যে আমি বাপের বাড়িতে বেড়াতে আসব? আসলে মানুষের এই কথাগুলো কোনোদিনই ধামাচাপা দেওয়া যাবে না, যার যেটা স্বভাব সেটা সেইভাবেই প্রকাশ পাবে। আসলে চলো, এখন বাবা বলছে যে বাবা কি করে ওই বিধ্বস্ত জায়গা থেকে কষ্ট করে বেরিয়েছে সেই গল্পটাই বাবার থেকে শুনে নিচ্ছি। আসলে যদি শোনো তোমরা, তোমাদেরও কান্না পাবে। একদিন আরেকদিন বলবো বাবা কি করে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। ঠাকুর করুক আমার বাবাকে এইভাবেই সুস্থ রাখুক, আমার বাবা মা ভাইকে, বাড়ির পরিবেশটা যেন আগের মতো খুব তাড়াতাড়ি হয়ে ওঠে। আসলে এত ধ্বংস হয়েছে তো কিভাবে যে কি গোছানো হবে সেটাই বুঝতে পারছি না। চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আসলে ব্লগ বলতেও আজকে ভালো লাগছে না, এই পরিস্থিতিটা ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগ করার পরিস্থিতি একদমই নেই। তো যাই হোক, চলো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো আরও একটি ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।